নবীন দরজাটা বন্ধ করে দিয়ে ভূতনাথের সামনে এসে দাঁড়ালো। পাকা চুল, ঠিকই, দু একটা পাকা চুল ভূতনাথের মাথায়, গোফে রয়েছে বটে। এটা নবীন এতদিন লক্ষ্য করেনি। সেটাও আশ্চর্য, কারণ ভূতনাথকে কোলে নিলে সে নবীনের খুবই কাছে এসে পড়ে, আর সব সময় তার দিকে তাকিয়েই কথাবার্তা চলে। সাদা চুলগুলো আগেই চোখে পড়া উচিত ছিল। যাই হোক, নবীন আর এই নিয়ে ভাববে না। দেখার ভুল সব মানুষেরই হয়। মুখ চোখের দিকেই বেশি দৃষ্টি দিয়েছে নবীন। চুলটা তেমন ভালো করে দেখেনি, কিন্তু মন থেকে খটকাটা গেল না। ভূতকে বইবার জন্য নবীন একটা চামড়ার কেস করে নিয়েছিল। সেই কেসে ভরে সে পরদিন হাজির হলো চিতপুরে আদিনাথ পালের কাছে। তার সামনে কেস থেকে ভূতকে বার করে মেঝেতে রেখে নবীন বললে, দেখুন তো, এই পুতুলের মাথায় আর গোফে যে সাদা চুল রয়েছে, সেটা কি আপনারই দেওয়া? আদিনাথ পাল ভারী অবাক হয়ে বলল, এ আবার কি বলছেন স্যার? পাকা চুলের কথা তো আপনি বলেননি। বললে কাঁচা পাকা মিশিয়ে দিতে তো কোনো অসুবিধে ছিল না। দুরকম চুলই তো আছে স্টকে, যে যেমনটা চায়। ভুল করে দু একটা সাদা চুল মিশে যেতে পারে নাকি? ভুল তো মানুষেরই হয় বটে, তবে তেমন যদি হতো আপনি পুতুল নেবার সময় বলতেন নাকি? আমার কি মনে হয় জানেন স্যার, অন্য কেউ এসে চুল লাগিয়ে দিয়েছে, আপনি টের পাননি। তাই হবে নিশ্চয়ই। নবীনের অজান্তেই ঘটনাটা ঘটেছে। চেতলায় ফ্রেন্ডস ক্লাবের ফাংশনে একটা মজার ব্যাপার হলো। ভূতর জনপ্রিয়তার এইটাই প্রমাণ যে ফাংশনের উদ্যোক্তারা তার আইটেমটা রেখেছিলেন সবার শেষে। লোডশেডিং নিয়ে লসানো কথাবার্তা চলছে ভূত আর নবীনের। নবীন দেখল যে ভূতর উত্তরে সে যে সব সময় তৈরি করা কথা ব্যবহার করছে না তা নয়। তার কথায় অনেক সময় এমন সব ইংরেজি শব্দ ঢুকে পড়ছে যেগুলো নবীন কখনো ব্যবহার করে না, বড়জোর তার মানেটা জানে। নবীনের পক্ষে একেবারে নতুন অভিজ্ঞতা। অবশ্যই তার জন্য শোয়ের কোনো ক্ষতি হয়নি, কারণ কথাগুলো খুবই লাকসইভাবেই ব্যবহার হচ্ছিল, আর লোকেও তারিফ করছিল খুবই। ভাগ্যিস তারা জানে না যে নবীনের বিদ্যে হায়ার সেকেন্ডারি পর্যন্ত। কিন্তু এই ইংরেজি কথার অপ্রত্যাশিত ব্যবহারটা নবীনের খুব ভালো লাগেনি। তার সবসময় মনে হচ্ছিল অন্য একজন কেউ যেন অলক্ষ্যে তার উপর কর্তৃত্ব করছে। শোয়ের পর বাড়ি ফিরে এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে নবীন টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে ভূতকে রাখলো টেবিলের সামনে। কপালে তিলটা কি ছিল আগে? না, এখন রয়েছে। সেদিন তার ঘরে বসেই নবীন প্রথম লক্ষ্য করেছে অক্রূরবাবুর কপালের তিলটা। খুবই ছোট্ট তিল, প্রায় চোখেই পড়ার মতো নয়। ভূতর কপালেও এখন দেখা যাচ্ছে তিলটা, আর সেই সঙ্গে আরো কিছু, আরো খান দশেক পাকা চুল, আর চোখের তলায় কালি। এই কালি আগে ছিল না। নবীন চেয়ার ছেড়ে উঠে পায়চারি শুরু করে দিল। তার ভারী অস্থির লাগছে। ম্যাজিকের পূজারি সে, কিন্তু এই ম্যাজিক বড়ই অস্বস্তিকর। যে ম্যাজিকে সে বিশ্বাস করে তার সবটাই মানুষের কারসাজি, সেটা অলৌকিক। যেটা অলৌকিক সেটা নবীনের কাছে ম্যাজিক নয়, সেটা অন্য কিছু, সেটা অশুভ। ভূতর এই পরিবর্তনের মধ্যে সেই অশুভের ইঙ্গিত রয়েছে। অথচ এক দৃষ্টে চেয়ে থেকেও ভূতকে পুতুল ছাড়া আর কিছুই মনে হয় না। চোখে সেই ঢুলু ঢুলু চাহনি, ঠোঁটের কোণে অল্প হাসি, আর খেলার সময় তার নিজের হাতের কারসাজি ছাড়া যে কোনো পুতুলের মতোই অসার, নির্জীব। অথচ তার চেহারায় অল্প অল্প পরিবর্তন ঘটে চলেছে। আর নবীন কেন জানি বিশ্বাস করে এই পরিবর্তনগুলো অক্রূর চৌধুরীর মধ্যেও ঘটছে। তারও চুলে পাক ধরেছে, তারও চোখের তলায় কালি পড়েছে। ভূতর সঙ্গে মাঝে মাঝে কথা বলে টেকনিকটা ঝালিয়ে নেয়ার অভ্যাস নবীনের প্রথম থেকেই। যেমন আজ 3টা বেজায় গুমট করেছে, না রে ভূত? গেজায় গুমট। তবে তোর সুবিধে আছে, ঘাম হয় না। কুতুলের আবার ঘাম। আজও প্রায় আপনা থেকে নবীনের মুখ থেকে প্রশ্নটা বেরিয়ে পড়ল, এসব কি ঘটছে বলতো ভূত? উত্তরটা এলো নবীনকে চমকে দিয়ে, কঙল কঙল কঙ্খল কর্মফল। নবীনের ঠোঁট দিয়েই উচ্চারণটা হয়েছে, যেমন হয় স্টেজে। কিন্তু উত্তরটা তার জানা ছিল না, এটা তাকে দিয়ে বলানো হয়েছে।
কে বলিয়েছে সেই সম্বন্ধে নবীনের কোনো ধারণা আছে? সে রাত্রে চাকর শিবুর অনেক অনুরোধ সত্ত্বেও নবীন কিছু খেলো না। এমনিতে রাতে ওর ঘুম ভালোই হয়, কিন্তু সাবধানের মার নেই, তাই আজ একটা ঘুমের বড়ি খেয়ে নিল। একটা নাগাদ বুঝতে পারলো বড়িতে কাজ দেবে। হাত থেকে পত্রিকাটা নামিয়ে রেখে টেবিল ল্যাম্পটা হাত বাড়িয়ে নিভিয়ে দিতেই চোখের পাতা বুজে এলো। ঘুমটা ভেঙে গেল মাঝরাত্তিরে। ঘরে কে কাশলো? সে নিজে কি? কিন্তু তার তো কাশি হয়নি। অথচ কিছুক্ষণ আগেই যেন খুব খুব শব্দ শুনতে পাচ্ছে সে। ল্যাম্প জ্বালালো নবীন। ভূতনাথ ভূতনাথ বসে আছে সেই জায়গাতেই অনড়, তবে তার দেহটা যেন একটু সামনের দিকে ঝোঁকা, আর ডান হাতটা ভাঁজ করে বুকের কাছে চলে এসেছে। নবীন ঘড়িতে দেখলো 3:30। বাইরে পাহারাওয়ালা লাঠির ঠক ঠক, দূরে কুকুর ডাকছে। একটা প্যাঁচা কর্কশ স্বরে ডাকতে ডাকতে উড়ে গেল তার বাড়ির উপর দিয়ে। পাশের বাড়িতে কারোর কাশি হয়েছে নিশ্চয়ই। তার জানালা দিয়ে হাওয়া এসে ভূত শরীরটাকে সামনে ঝুঁকিয়ে দিয়েছে। 20 শতাব্দীতে কলকাতা শহরের বহুতল মির্জাপুর স্ট্রিটে তার এহেন অহেতুক ভয় অত্যন্ত বিসদৃশ। নবীন ল্যাম্পটা নিভিয়ে দিল এবং আবার অল্পক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। পরদিন ফিনলে রিক্রিয়েশন ক্লাবে নবীন প্রথম ব্যর্থতার স্বাদ পেল। প্রকাণ্ড হলে প্রকাণ্ড অনুষ্ঠান। যথারীতি তার আইটেম হলো শেষ আইটেম। আধুনিক গান, আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, কথক নাচ এবং তারপর নবীন মুন্সির ভেন্ট্রিলোকুইজম। সকালে বাড়ি থেকে বেরোবার আগে নিজের গলার যত্ন নেবার জন্য যা করার সবই করেছে নবীন। গলাটাকে পরিষ্কার রাখা খুবই দরকার, কারণ সূক্ষ্মতম কন্ট্রোল না থাকলে ভেন্ট্রিলোকুইজম হয় না। স্টেজে ঢোকার আগে পর্যন্ত সে দেখেছে তার গলা ঠিক আছে। এমনকি ভূতকে প্রশ্ন করার সময়ও সে দেখেছে গলা দিয়ে পরিষ্কার স্বর বেরোচ্ছে। কিন্তু সর্বনাশ হলো ভূতর উত্তরে। এই উত্তর দর্শকের কানে পৌঁছাবে না, কারণ সর্দি কাশিতে বসে গেছে সেই গলা। আর এটা শুধু ভূতর গলা, নিজের গলা সাফ এবং স্পষ্ট। লাউডার প্লিজ বলে আওয়াজ দিল পেছনের দর্শক। সামনের দর্শক অপেক্ষাকৃত ভদ্র, তাই তারা আওয়াজ দিলেন না। কিন্তু নবীন জানে যে তারা ভূতর একটা কথাও শুনতে পাচ্ছেন না। আরও 5 মিনিট চেষ্টা করে নবীনকে মাফ চেয়ে স্টেজ থেকে বিদায় নিতে হলো। এমন লজ্জার অভিজ্ঞতা তার জীবনে এই প্রথম। সেদিনের পারিশ্রমিকটা নবীন নিজেই প্রত্যাহার করল। এই অবস্থায় টাকা নেওয়া যায় না। এই বিভীষিকাময় পরিস্থিতি নিশ্চয় চিরকাল চলবে না। অল্প দিনের মধ্যে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এই বিশ্বাস নবীনের আছে। ভাদ্র মাস, প্রচণ্ড গরম, তার উপরই অভিজ্ঞতা। নবীন যখন বাড়ি ফিরল তখন রাত 11:30। সে রীতিমতো অসুস্থ বোধ করছে। এই প্রথম ভূতর ওপর একটু রাগ অনুভব করছে সে। যদিও সে জানে ভূত তারই হাতের পুতুল, ভূতর দোষ মানে তারই দোষ। টেবিলের ওপর ভূতকে রেখে নবীন দক্ষিণে জানালা খুলে দিল। হাওয়া বিশেষ নেই, তবে যেটুকু আসে, কারণ আজ শনিবার, রাত 12টার আগে পাখা চলবে না। নবীন মোমবাতিটা জেলে টেবিলে রাখতেই একটা জিনিস দেখে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। ভূতর কপালে বিন্দু বিন্দু ঘাম। শুধু তাই না, ভূতর গালে চকচকে ভাবটা নেই। ভূত শুকিয়ে গেছে, আর ভূতর চোখ লাল। এই অবস্থাতেও নবীন তার পুতুলের দিকে আরও 2 পা এগিয়ে না গিয়ে পারল না। কত বিস্ময়, কত বিভীষিকা তার কপালে আছে সেটা দেখবার জন্য যেন তার জেদ চেপে গেছে। 2 পার বেশি এগোনো সম্ভব হলো না নবীনের। একটা জিনিস চোখে পড়ায় তার চলা আপনিই বন্ধ হয়ে গেছে। ভূতর গলাবদ্ধ কোটের বুকের কাছটায় একটা মৃদু উত্থান পতন। ভূত শ্বাস নিচ্ছে। শ্বাসের শব্দ শোনা যাচ্ছে কি? হ্যাঁ, যাচ্ছে বই কি। ট্রাফিকবিহীন নিস্তব্ধ রাত্রে নবীনের ঘরে এখন একটির বদলে 2টো মানুষের শ্বাসের শব্দ। হয়তো চরম আতঙ্ক আর প্রচণ্ড বিস্ময় থেকেই নবীনের গলা দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে পড়ল, ভূত। আর সেই সঙ্গেই এক অশরীরী চিৎকার নবীনকে ছিটকে পিছিয়ে দিল তার তক্তপোষের দিকে। ভূত নয়, আমি অক্রুর চৌধুরী। নবীন জানে যে সে নিজে এই কথাগুলো উচ্চারণ করেনি।
কণ্ঠস্বর ওই পুতুলের। অক্রুর চৌধুরী কোনো এক আশ্চর্য জাদু বলে এই পুতুলকে সরব করে তুলেছে। নবীন চেয়েছিল অক্রুর চৌধুরীকে তার হাতের পুতুল বানাতে। এই জিনিস নবীন চায়নি। এই জ্যান্ত পুতুলের সঙ্গে এক ঘরে থাকা নবীনের পক্ষে অসম্ভব। সে এখনই কি যেন একটা হলো। একটা শ্বাসের শব্দ কমে গেল কেন? হ্যাঁ, ঠিক তাই। ভূত আর শ্বাস নিচ্ছে না। তার কপালে আর ঘাম নেই, তার চোখের লাল ভাবটা আর নেই, চোখের তলায় আর কালি নেই। নবীন খাট থেকে উঠে গিয়ে ভূতকে হাতে নিল। একটা তফাৎ হয়ে গেছে কেমন করে জানি এই অল্প সময়ের মধ্যেই। ভূতর মাথা আর ঘোরানো যাচ্ছে না, ঠোঁট আর নাড়ানো যাচ্ছে না। যন্ত্রপাতিতে জাম ধরে গেছে। আর একটু চাপ দিলে ঘুরবে কি মাথা? চাপ বাড়াতে গিয়ে ভূতর মাথাটা আলগা হয়ে টেবিলে খুলে পড়ল। পরদিন সকালে সিঁড়িতে নবীনের দেখা হলো বাড়িওয়ালা সুরেশ মুসরুদ্দির সঙ্গে। ভদ্রলোক অভিযোগের সুরে বললেন, কই মশাই, আপনি তো আপনার পুতুলের খেলা দেখালেন না একদিনও আমাকে। সেই যে ভ্যান্টিলোকুইজম নাকি? পুতুল নয়, বলল নবীন। এবার অন্য ম্যাজিক ধরবো। আপনার যখন শখ আছে তখন নিশ্চয়ই দেখাবো, কিন্তু হঠাৎ এই প্রসঙ্গ কেন? আপনার এক জাত ভাই যে মারা গেছে দেখলুম কাগজে, অক্রুর চৌধুরী। তাই বুঝি? নবীন এখনো কাগজ দেখেনি। কিসে গেলেন? হৃদরোগে, বললেন সুরেশবাবু। আজকাল তো শতকরা 70 জনই যায় ওই রোগেই। নবীন জানে যে খোঁজ নিলে নির্ঘাত জানা যাবে মৃত্যুর টাইম হলো গতকাল রাত 12টা বেজে 10 মিনিট। আর এরই সাথে আজকের গল্পটি শেষ হলো। নিয়ে আসবো নতুন আরেকটি গল্প। ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ।